পিতার রেখে যাওয়া সম্পত্তি নিজের নামে মালিকানা অর্জন করার সঠিক পদ্ধতি কি জানেন? যদি না জানেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কেননা এই ওয়ারিশান সম্পত্তি নিয়ে প্রায় আদালতে ৭০ থেকে ৮০ ভাগ মামলা প্রতিনিয়তই হচ্ছে। যদি এই সঠিক নিয়মগুলো আমাদের মাঝে জানা থাকে তাহলে এই মামলাগুলো কিন্তু হওয়ার কথা না, কিংবা নিজেদের ওয়ারিশদের বা সহ-অংশীদারদের মধ্যে গ্যাঞ্জাম বা ফাসাদ বা মারামারি হাঙ্গামা হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। সুপ্রিয় ভিউয়ার্স, চলুন তাহলে এই বিষয়টি নিয়ে আজকে বিস্তারিত জেনে আসি। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ভিউয়ার্স, পিতার বা মাতার বা পারিবারিক কোনো সম্পত্তি কোনো ওয়ারিশরা যদি পাওয়ার বা অর্জন করার বৈধতা অর্জন করে, কিংবা তারা ওয়ারিশান সম্পত্তি পেয়েছেন, এই সম্পত্তিগুলো তারা নিজেদের নামে কিভাবে মালিকানা অর্জন করবেন। অর্থাৎ বৈধ প্রক্রিয়া একটি, আরেকটি হচ্ছে অবৈধ প্রক্রিয়ায়। অবৈধ প্রক্রিয়া বলতে জোর জবরদখল করে, সহ-অংশীদারদেরকে ঠকিয়ে, তাদেরকে আঘাতপ্রাপ্ত করে এইভাবে কিন্তু অবৈধ পন্থায় সম্পত্তি অর্জন করা যায়। কিন্তু সেই সকল সম্পত্তি অন্য যে সকল অংশীদাররা রয়েছে তারা যদি আপনাকে বাধা প্রদান করে ভোগ দখল করার জন্য, তাহলে কিন্তু ওই সকল জমি আপনি ভোগ দখল করতে পারবেন না। এক্ষেত্রে আপনাকে বৈধ পন্থায় অবশ্যই আসতে হবে। এখন তাহলে বৈধ পন্থাটা কি? এই বৈধ পন্থা নিয়ে আমাদের বেশ কিছু প্রচলিত নিয়ম রয়েছে। সেই নিয়মগুলোর বাহিরেও রাষ্ট্র এবং আমাদের আইন দ্বারা কিছু নির্দিষ্ট নিয়ম কানুনের কথা বলা রয়েছে। প্রথমেই আসে যদি ভাগাভাগির কথা, অর্থাৎ এই যে পিতা রেখে যাওয়া সম্পত্তি বা ওয়ারিশান সম্পত্তিগুলোর মালিকানা বা ওয়ারিশ কারা কারা হয়ে থাকে। এক্ষেত্রে এক একটা পরিবারের জন্য এক একটা নিয়ম বা এক একটা নির্দিষ্ট করে নির্দেশনা রয়েছে। তবে কিছু উদাহরণ যদি ধরি, ধরুন একটি পরিবারে কোনো স্বামী বা স্ত্রী মৃত্যুবরণ করেছেন, তাদের নামে সম্পত্তির মালিক ছিল। এখন ওই স্ত্রী লোকটি বা পুরুষ লোকটি যে মৃত্যুবরণ করলেন, এক্ষেত্রে যদি তাদের স্ত্রী বা স্বামী বা স্বামী বা স্ত্রী জীবিত থাকে, তাহলে এক্ষেত্রে সন্তান সন্তানাদি যদি থাকে, সেক্ষেত্রে তারা মোট সম্পত্তি ৬ ভাগের ১ ভাগ পাবে। যদি সন্তান সন্তানাদি না থাকে, তারা নিঃসন্তান হয়ে থাকে, তাহলে মোট সম্পত্তি ৪ ভাগের ১ ভাগ পাবে। এরপরে আসে যদি সন্তান থাকে এবং সন্তানের ক্ষেত্রে যদি শুধুমাত্র কন্যা সন্তান থাকে, সেক্ষেত্রে এই যে স্ত্রী বা স্বামীর অংশটুকু দেওয়ার পরে মোট সম্পত্তির অর্ধেক এই কন্যাদ্বয় পাবে। যদি কন্যাদ্বয়ের সঙ্গে পুত্র সন্তানরা থাকে, তাহলে পুত্র সন্তানকে আগে অগ্রাধিকার দিতে হবে। এই স্বামী বা স্ত্রী ৬ ভাগের ১ ভাগ পাওয়ার পরে বাকি যে সম্পত্তি আছে ২/৩ অংশে বিভক্ত হবে। অর্থাৎ ৩ ভাগ করে ২ ভাগ পুত্র সন্তানরা পাবে এবং ১ ভাগ কন্যা সন্তানেরা পাবে। যদি শুধুমাত্র পুত্র সন্তান থাকে, তাহলে এই যে স্বামী বা স্ত্রীর ৬ ভাগের ১ ভাগ পাওয়ার পরে বাকি যে সম্পত্তি রয়েছে সব আসাবা বা অবশিষ্ট ভোগী হিসেবে পুত্রদ্বয় সকল সম্পত্তি পাবে। এখন এক্ষেত্রে কন্যাদ্বয় যদি শুধুমাত্র একত্রে থাকে এবং পুত্র সন্তান না থাকে, তাহলে এই যে স্বামী বা স্ত্রীর সম্পত্তিগুলো যা তারা রেখে মৃত্যুবরণ করলেন, এই যে অর্ধেক কন্যা সন্তান পেলেন এবং বাকি অর্ধেক পাবেন ওই মৃত ব্যক্তির ভাই যদি থাকে তারা বা বোন যদি থাকে তারা। এক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে বোনদেরকেও না দেওয়ার নির্দেশনা দেওয়া রয়েছে। এই বিষয়টি সম্পূর্ণ কাস্টমারি ল বা ধর্মীয় আইন মোতাবেক করা হয়। এটি শুধুমাত্র মুসলিমদের জন্য বিবেচ্য। হিন্দুদের জন্য তাদের হিন্দু ধর্ম মতে বিশিষ্ট কিছু নিয়ম রয়েছে। সেই নিয়মগুলো তাদের একজন অভিজ্ঞ ব্যক্তির দ্বারা বিশ্লেষণ করলে সবথেকে ভালো। এখন এই যে হিন্দুদের ক্ষেত্রে অনেক সময় রাষ্ট্রীয় আইন মেনে কিন্তু সম্পত্তি ভাগাভাগি হয়ে থাকে। কেননা হিন্দু পরিবারে যদি কন্যা সন্তান থাকে, সেক্ষেত্রে হিন্দু নিয়ম মতে কন্যা সন্তান সম্পত্তি পাইতো না। সেক্ষেত্রে এই যে কন্যা সন্তান তাকেও সম্পত্তি দেওয়ার বিধান করেছে রাষ্ট্র। সেক্ষেত্রে সম্পত্তিগুলো রাষ্ট্র দ্বারা নির্ধারিত হয়। এক্ষেত্রে পুত্র সন্তানের সমান অনেক সময় কন্যা সন্তানও পায়। এক্ষেত্রে আসলে বিষয়টি তাদের ওই সকল বিষয়বস্তুর উপর নির্ভর করে। এবং অন্যান্য ছোট ছোট ধর্মগুলো তারাও রাষ্ট্রীয় নিয়ম মেনেই সম্পত্তিগুলো ভাগাভাগি করে থাকে। এরপরেও কন্যা সন্তানদের ক্ষেত্রে কিছু কিছু নির্দিষ্ট নিয়ম কানুন রয়েছে, যেগুলোর ভিডিও আমরা অলরেডি দিয়েছি। এখন এই যে যারা যারা সম্পত্তির অংশ পাচ্ছেন, সেই সম্পত্তিগুলোর তো রাষ্ট্রীয়ভাবে মালিকানা অর্জন করতে হবে বা বৈধ প্রক্রিয়ায় মালিকানা অর্জন করতে হবে। এক্ষেত্রে যদি কোনো ব্যক্তি বা কন্যা বা আপনি যাকে ধরুন না কেন, সেই ব্যক্তিদ্বয় যদি ১০% সম্পত্তির মালিক হয়, তাহলে সেই ১০% সম্পত্তি তার সহংসীদারদের সঙ্গে বন্টন করে কোথায় নিবেন, কতটুকু নিবেন,
এই বিষয়টি নির্ধারণ করতে হবে সকলকে আপোষে বসে। এক্ষেত্রে কিন্তু আমাদের এই যে আইন কানুন এগুলো বলে দেয় না যে অমুক ব্যক্তিটি পরিবারের বড় বা অমুক সন্তানটি পরিবারের বড়, তাই সে বসত ভিটা নিবে এবং ছোটগুলো যারা রয়েছে তারা বসত ভিটা পাবে না। এই ধরনের কোনো নিয়ম নেই। এক্ষেত্রে সবাই মিলে বসে আপোষে সম্পত্তিগুলো ভাগ বন্টন করতে হবে, কে কোথায় কিভাবে নিবে। যদি কোনো ক্ষেত্রে আপোষে না বসে সিদ্ধান্ত গ্রহণ করার সুযোগ থাকে এবং ওয়ারিশদের মধ্যে গ্যাঞ্জাম থাকে, ওয়ারিশরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব কলহে লিপ্ত থাকে এবং সম্পত্তিগুলো যেগুলো ভালো সেগুলো নেয়ার জন্য সকলেই তাগাদা দেয়, সকলের ইচ্ছা থাকে, তাহলে সেক্ষেত্রে আইন দ্বারা বর্তমান যে নির্দেশনা সেটি হচ্ছে ওই সকল সম্পত্তি যদি আপোষে বন্টন দলিল বা বাটোয়ারা না হয় সেক্ষেত্রে ওই সকল সম্পত্তি রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী খতিয়ানভুক্ত করতে হবে বা রেকর্ড সংশোধন করতে হবে। এক্ষেত্রে ভাগ বাটোয়ারা না হলে সকল ওয়ারিশরা ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ বা সিটি কর্পোরেশন থেকে ওয়ারিশান সনদ গ্রহণ করবে। এই ওয়ারিশান সনদটি হচ্ছে সকল ওয়ারিশদের যে সনদ বা তাদের সার্টিফিকেট, তারা যে সম্পত্তি পাবে বা মৃত ব্যক্তির সঙ্গে তাদের যে সম্পর্ক কি, এটার একটি বৈধ ডকুমেন্ট। এই ওয়ারিশান সনদ অনুযায়ী তারা সকলে মিলে এসিলেন্ট অফিসে অর্থাৎ ভূমি অফিসে গিয়ে সকল সম্পত্তির দলিলপত্র জমা প্রদানের মাধ্যমে যৌথ খতিয়ানের জন্য আবেদন করবে এবং সকলের নামে যৌথ খতিয়ান বের হবে। এক্ষেত্রে দলিল ছাড়া বা বাটোয়ারা ছাড়া বা বন্টন ছাড়া কোনো ব্যক্তিদ্বয় যদি সম্পত্তি আলাদা করে নিজের অংশটুকু নামজারি করে নিতে চায় সেক্ষেত্রে করে নিতে পারবে টাকা দিয়ে ঘুষ প্রদানের মাধ্যমে, কিন্তু সেটি বৈধ হবে না। বৈধ হবে সেটি কিভাবে পরবর্তীতে আসছি। এখন এই যে সকল ওয়ারিশরা যে ভাগাভাগি করতে পারলো না সেজন্য তাদের সময় দেওয়া হবে, এই নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের যৌথ খতিয়ান করে নিতে হবে ভূমি অফিস থেকে। অর্থাৎ সকল সম্পত্তির মালিক সকলেই সকলের সম্পত্তি সবাই সমানভাবে ভাগ পাবে, এই খতিয়ান দ্বারা সেটি বোঝানো যাবে। এখন প্রশ্ন আসে যে যদি খতিয়ান না করে নেওয়া হয় সেক্ষেত্রে, এই ক্ষেত্রে খতিয়ান না করে নিলে পরপর যে খাজনা বকেয়া থাকবে সেই খাজনা বকেয়া থাকার কারণে সম্পত্তিগুলো খাস খতিয়ানভুক্ত করে নিতে পারবে সরকার। এই নির্দেশনাটি কিন্তু এখন দেয়া হচ্ছে। তাই খতিয়ান যদি করে নিতে চান সেক্ষেত্রে হয় যৌথ খতিয়ানে যেতে হবে অথবা বাটোয়ারা করে আলাদা খতিয়ানে যেতে হবে। এখন আসেন, নিজের অংশটুকু যদি আলাদা করে খতিয়ানভুক্ত করে নিতে চান বা নিজের মালিকানা নিতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সম্পত্তি খতিয়ানভুক্ত করতে হবে, অর্থাৎ মাঠ পর্চা বা রেকর্ড খসড়া বা নামজারি বা খারিজ করতে হবে। সহজ ভাষায় আমরা গ্রামে বলি খারিজ। এই খারিজটা না করে না পর্যন্ত আপনি এই সম্পত্তির মালিক হচ্ছেন না। যেহেতু সম্পত্তি বিক্রয় হয় না, এক্ষেত্রে ওয়ারিশান সূত্রে অটোমেটিক পাওয়ার যোগ্যতা অর্জন করে। যদি শুধুমাত্র একজন ওয়ারিশ থাকে সেক্ষেত্রে তো তিনি খারিজ করে নিলে পাচ্ছেন হেবার ঘোষণা করে, অথবা সরাসরি খারিজ করে নিলেও সমস্যা নেই। কিন্তু যদি একত্রে একাধিক ওয়ারিশ থাকে, প্রথমে বললাম বাটোয়ারা করতে হবে সকলে সবাই মিলে ভাগ বন্টনের মাধ্যমে। যে যতটুকু সম্পত্তি যেখানে পাচ্ছে সেটি উল্লেখপূর্বক একটি দলিল তৈরি করতে হবে। সেই দলিলটি নিয়ে গিয়ে রেজিস্ট্রি করে নিতে হবে। রেজিস্ট্রি করে নেওয়ার পরে ওই দলিলে উল্লেখিত যার যতটুকু অংশ সেই অংশটুকু তিনি আলাদা করে খারিজ করবেন বা নামজারি করার আবেদন করবেন। এক্ষেত্রে তার খারিজটি হয়ে গেলে সেই বাটোয়ারা দলিল এবং এই খারিজের কাগজ দ্বারাই তিনি সম্পত্তির খাজনা প্রদান করতে পারবেন। ওই জমি তার হোল্ডিং নাম্বার পড়বে এবং তিনি পূর্ণাঙ্গ মালিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন এবং তারপরে তিনি সম্পত্তি কারো কাছে বিক্রয় করতে পারবেন, পরবর্তী বাড়ির জন্য রেখে যেতে পারবেন। এখন এর বাইরে যদি কোনো ব্যক্তিদ্বয় যায় তাহলে তার সম্পত্তির মালিকানাটা অবৈধ এবং তার ওই মালিকানাটা অবৈধ হওয়ার কারণে পরবর্তীতে অর্থাৎ ২, ৪, ৫ যুগ পরে হলেও এই মালিকানা সংক্রান্ত সমস্যা হবে। আজ থেকে ১০ বছর ২০ বছর আগে যে সম্পত্তিগুলো ভাগাভাগি করা হয় নাই এই প্রক্রিয়ায় অর্থাৎ বাটোয়ারা দলিল ছাড়া মুখে মুখে শুধু বন্টন করা হয়েছে, এখন এসে কিন্তু সেই সমস্যাগুলো সামনে উঠে আসছে। প্রতিনিয়ত এই ধরনের মামলা আমাদের কাছে আসে, আমরা খোঁজ খবর পাই। সুপ্রিয় ভিউয়ার্স, এই যে প্রক্রিয়ার কথা বললাম অর্থাৎ বাটোয়ারা দলিল এবং বাটোয়ারা দলিল ছাড়া এই ওয়ারিশান সম্পত্তি বা পৈতৃক সম্পত্তি নিজের নামে করে নেওয়ার যে প্রক্রিয়া, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। কেউ যাবেন না, গেলে পরবর্তীতে বিপদে পড়বেন। সুপ্রিয় ভিউয়ার্স, প্রথম থেকে শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন আশা করি তারা একটু হলেও বুঝতে পেরেছেন যে কোন প্রক্রিয়ায় কি মাধ্যমে নিজের নামে পৈতৃক সম্পত্তি করে নেওয়া যায়। তারপরে এই সংক্রান্ত বিষয় নিয়ে যদি কোনো দরকার পড়ে বা সহযোগিতার প্রয়োজন হয় আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন, আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।